কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব ৩৮-এ আজ আপনারা শুনবেন আলী নূর ও আনিস আল জালিসের কিস্সা দ্বিতীয় ভাগ। এই গল্পের প্রথম পর্ব যারা মিস করে গিয়েছেন তাদের জন্য পর্বটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এছাড়াও যারা আলিফ লায়লা প্লেলিস্টটি শুরু থেকে শুনতে চান তাদের জন্য সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্কটিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। উজিরের বেগম দুঃখে আতঙ্কে কপাল চাপড়াতে লাগলেন। উজিরকে কি বলবেন তাই নিয়ে তিনি ভেবে অস্থির হলেন। এত বড় একটি অন্যায়কে মুখ বুজে হজম করার পাত্র তিনি নন। কথাটি শোনা মাত্রই লেরকার গর্দান নেয়ার হুকুমই হয়তো দিয়ে বসবেন। উজির ফাদল জরুরি কাজে অন্দরমহলে এলেন। বেগমের আখির পাতা ভেজা দেখে বিস্মিত হলেন। উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কাঁদছ কেন? হয়েছে কি? হঠাৎ এমন কি ঘটল যে? বেগম আঁখি মুছতে মুছতে বললেন, তোমার কাছে কিছুই লুকোবার ইচ্ছা আমার নেই। তুমি হলপ করো, আমি যে অনুরোধ করব তার বাইরে কোনো কাজ করবে না। আমার কথা না রাখলে আত্মঘাতী হওয়া ছাড়া আমার আর কোনো গত্যন্তর থাকবে না। তুমি নির্দ্বিধায় তোমার বক্তব্য পেশ করতে পারো। কথা দিচ্ছি তোমার মতের বিরুদ্ধে কোনো কাজই করব না। স্বামীর কাছ থেকে আশা পেয়ে বেগম এবার বেটা নূরের কীর্তির বিস্তারিত বিবরণ দিলেন। লেরকিটিকে ধাপ্পা দিয়ে সে তার ইজ্জত নষ্ট করেছে এ কথা বলতেও ভুললেন না। সব শুনে উজির হাই হাই করে উঠলেন। কপাল চাপড়ে বলতে লাগলেন, হায় আল্লাহ, এ কি করলে? সুলতানের কাছে আমি কোন মুখে গিয়ে দাঁড়াবো? স্বামীকে প্রবোধ দিতে গিয়ে বললেন, বিপদের সময় এমন করে মুষড়ে পড়লে বিপদ তো আরো বেশি করে ঘাড়ে চাপবে। মনকে শক্ত করে বাঁধো। আমি 10,000 দিনার তোমাকে দিচ্ছি। সুলতানকে ফিরিয়ে দিয়ে এসো। দিনার নয়, ইজ্জতি এখন বড় হয়ে দেখা দিয়েছে। 10,000 দিনার জোগাড় করার মতো ক্ষমতা কি আমার নেই? কথাটি শুনেই সুলতান নির্ঘাত তেলে বেগুনে জ্বলে উঠবেন। আমাকে কতল করার নির্দেশ দিয়ে বসাও কিছুমাত্র তাজ্জবের ব্যাপার নয় নূরের আম্মা। মিছেই তুমি ঘাবড়ে গিয়ে এমন কাইল হয়ে পড়ছ। সুলতান তো আর আনিসের কথা কিছু জানেন না। আমি, তুমি, নূর আর আনিস ছাড়া ব্যাপারটি তো আর অন্য কারো জানা নেই। আমরা ফাঁস না করলে কাকপক্ষীও জানতে পারবে না। আর উজির মঈনের কথা যদি ভাবো যে সে সুলতানের কানে বিষ ঢেলে তাকে উত্তেজিত করে তুলবে, তারও তো কোনো সম্ভাবনা নেই। সেও তো আনিসের কথা কিছু জানে না, জানতেও পারবে না কোনোদিন। বেগমের কথায় উজির ফাদল কিছুটা আশ্বস্ত হলেন বটে, তবু উৎকণ্ঠা প্রকাশ করে বললেন, তুমি কি ভাবছ উজির মঈনের কানে কথাটি কোনোদিন যাবে না? বাতাসেরও কান আছে, সে ঠিকই একদিন না একদিন আমাদের গোপন কথা টের পেয়ে যাবে। সে যে আমার সর্বনাশের ধান্দায় সর্বদা নিজেকে লিপ্ত রাখে। এমন সময় প্রাসাদের বাইরের বাগানে পাখির কলরব শুনে বেগম শাহরাজাদ বুঝলেন ভোরের আলো ফুটে উঠতে আর দেরি নেই। তিনি কিস্সা বন্ধ করলেন। ৩৩তম রজনীতে বাদশাহ শাহরিয়ার যথাসময়ে অন্দরমহলে বেগম সাহেবার পক্ষে প্রবেশ করলেন। বেগম শাহরাজাদ তার কিস্সার পরবর্তী অংশ শুরু করতে গিয়ে বললেন, নূরের আম্মা, উজির মঈন আমার বিশ্বাসঘাতকতার কথা যে কোনো উপায়ে হোক বের করবেই, আর তা সুলতানের কাছে পৌঁছে দিতে অবশ্যই কসুর করবে না। বেগমের পরামর্শে উজির ফাদল কিন্তু বরাত ঢুকে শেষ পর্যন্ত রূপসী যুবতী আনিসকে নিজের প্রাসাদেই রেখে দিলেন। আদতে তার বেটা নূরের কথা ভেবেই তাকে এমন একটি বিশ্বাসঘাতকতার ফাঁদে পা দিতে হলো। সে দিন দিনই কেমন উচ্ছৃঙ্খল হয়ে পড়ছে। এমন এক রূপসী ও সর্বগুণান্বিতা লেরকিকে যদি তার গলা লটকে দেওয়া যায়, তবে হয়তো তার বহির্মুখী মন ঘরে বাঁধা পড়বে। আবার লেরকিটির কথাও কম ভাবেননি। সুলতানের হারেমে হাজার খানেক বেগম রয়েছেন।
আনিস গিয়ে তাদের সঙ্গে যোগ দিলে সংখ্যা একটি বাড়বে। ব্যাস, এ পর্যন্তই। বুড়ো সুলতান 2-4 দিন নড়াচড়া করে ডাবের খোসার মতো তাকেও হারেমে অন্যদের কাছে পাঠিয়ে দেবেন। একটি লেরকির রূপ যৌবন চিরদিনের মতো খতম হয়ে যাবে। বেগম বললেন, জাহাপনা, বেটার এখন উমর হয়েছে, শাদি দিয়ে সংসারী করার চেষ্টা করতে হবে, নইলে তার বাইরের ঝোঁক কমবে না। আনিস পরমা সুন্দরী, অষ্টাদশী, তার উপর তার মধ্যে বহুগুণের সমাবেশ ঘটেছে। তামাম দুনিয়া খুঁজে এমন সর্বগুণান্বিতা দ্বিতীয় আর একটি লেরকি পাবেন না। তোমার বেটাও তো তাকে খুবই পছন্দ করে। তাই বলছি কি, তাদের 4 হাত এক করে দাও, তারা সুখে ঘর করুক, আমাদের মাথা থেকেও দুশ্চিন্তার বোঝা নেমে যাক। উজির কোনো কথা না বলে ঘর ছেড়ে বেরিয়ে যান। নূর অনেক রাত্রে বাড়ি ফিরল। উজির তার বেটার জন্য ঠায় বসে রইলেন। বেটাকে যেতে দেখে দাঁড় করালেন। তখনও তার মন থেকে ক্ষোভ অপমানের জ্বালা পুরোপুরি মুছে যায়নি। নূর তার আব্বাকে সামনে দেখে সচকিত হয়ে দাঁড়িয়ে পড়ে। কৃতকর্মের ভীতি তার মন প্রাণ জুড়ে রয়েছে। তাই আব্বাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই দুম করে তার পায়ে লুটিয়ে পড়ে। নিজের কাজের জন্য বহুভাবে মাপ চাইতে থাকে। বেটার কান্না দেখে উজিরের মন গলে যায়। তিনি হাত বাড়িয়ে বেটাকে বুকে তুলে নিলেন। সস্নেহে বললেন, বেটা, এখন আর তুমি সেই ছোট্টটি নও। উমর হয়েছে, নিজের ভালো মন্দ বোঝার মতো জ্ঞানও তোমার যথেষ্টই হয়েছে। এবার বিয়ে শাদী করে ঘর বাঁধো। আমার সম্পত্তিও কিছু ধন দৌলত রয়েছে, ধীরে ধীরে বুঝে নাও। আনিস আমার ঘরে বউ হয়ে আসার যোগ্য বটে। তার রূপ যৌবন ও নানা গুণ রয়েছে, যা তোমার ভবিষ্যৎ জীবনকে মধুময় করে তুলবে। তোমার সঙ্গে তার শাদী দেওয়ার পরিকল্পনা আমিও তোমার আম্মা ইতিমধ্যেই করে ফেলেছি। তবে আমার বিশেষ নির্দেশ থাকবে, শাদীর পর কিন্তু আমি আর তোমার কোনো রকম বদখেয়ালকে বরদাস্ত করব না। তোমার বর্তমানের যত বেহেল্লেপনা সব ছেড়ে ছুড়ে মনকে ঘরমুখ করতেই হবে। নূর তার আব্বার কথায় সম্মতি দেয়। উজির আল ফাদল এর প্রাসাদে শাদীর রোশনাই। মহা ধুমধাম করে তিনি লেরকার শাদী দিলেন। এদিকে উজির ফাদল 10,000 দিনার দিয়ে অন্য একটি খুব সুরত লেরকি হাট থেকে খরিদ করে আনলেন। তাকে সুলতানের প্রাসাদে পৌঁছে দিয়ে এলেন। কুচক্রী উজির মঈন তলে তলে সব খবর সংগ্রহ করে ফেললেন, কিন্তু তিনি মুখে কুলু পেটে রইলেন। উপযুক্ত সুযোগের প্রত্যাশায় প্রহর গুনতে লাগলেন। তিনি ভালোই জানেন উজির ফাদল বর্তমানে সুলতানের সুনজরে রয়েছেন। তাঁর বিরুদ্ধে কিছু বলে সুলতানের কান ভারী করতে যাওয়ার অর্থ হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। অতএব সুযোগ চাই। উপযুক্ত সুযোগের জন্য ধৈর্য ধরতেই হবে। সুযোগ সন্ধানী উজির মঈনের হাতে সুযোগ আসতে বেশি দেরি হল না। আল ফাদল কঠিন বিমারিতে পড়লেন, শয্যাশায়ী। মাত্র 2 দিন টিকে ছিলেন, তারপরই মরে গেলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে লেরকাকে কাছে ডাকলেন। তার গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, বেটা, আমার বেহেশতের ডাক এসেছে। এবার দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। আল্লাহর উপর ভরসা রেখে চলবে। আর একটি কথা, আনিস বহুত আচ্ছা লেরকি। রূপ যৌবন ছাড়া অগাধ বিদ্যা বুদ্ধির অধিকারিণীও বটে। চলার পথে সমস্যার মুখোমুখি হলে তার বুদ্ধিকে কাজে লাগাতে ভুল করো না যেন। নসিবকে মেনে চলবে, আল্লাহর উপর আস্থা রেখে দিন গুজরান করবে। সুলতানের উজির আল ফাদল দেহ রক্ষা করেছেন। বসার নগরীতে শোকের ছায়া নেমে এলো। নূর আড়ম্বরের সঙ্গে আব্বার শেষকৃত্য সম্পন্ন করল। তার বিবি আনিস সর্বদা তার কাছাকাছি পাশাপাশি থেকে সব কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সে ব্যবস্থা করল। আব্বার মৃত্যুর পর নূরের মধ্যে আশাতীত পরিবর্তন লক্ষিত হল। খানা পিনা ধরতে গেলে তার উঠেই গেছে। এক সকালে নূর তার ঘরে বসে আব্বার স্মৃতিচারণে মগ্ন। এমন সময় দরওয়াজার কড়া নাড়া শব্দ তার কানে এলো। দরওয়াজা খুলতেই তার সমবয়সী এক নৌজওয়ান ঘরে ঢুকে এলো। তার বাবার দোস্তের লেরকা। সে সমবেদনা প্রকাশ করতে গিয়ে নূরকে বলল, দোস্ত, এমন করে ভেঙে পড়লে কি
চলে বলো দেখি? দুনিয়ায় কেউই চিরদিন থাকে না। দেনা পাওনা মিটিয়ে দিয়ে আজ না হোক কাল সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে। শোক না করে বরং একে স্বাভাবিক বলে মেনে নেওয়া উচিত। নূর কিন্তু সব বুঝেও এমন ভান ধরল যেন কিছুই বুঝে না। সে আব্বাকে কিছুতেই ভুলতে পারে না। তার দোস্ত এবার বলল, তুমি বরং এক কাজ করো, সব ইয়ার দোস্তদের একদিন ডেকে খানাপিনা করাও। এতে শোক তাপ কিছুটা কেটে গিয়ে দিল হালকা হতে পারে। নূর ভাবল, পরামর্শটি মন্দ নয়। এতে সবার সঙ্গে মোলাকাতও হবে, হাসি মশকরার মধ্যে মনের তাপ জ্বালা হালকাও হতে পারে। নূর তাই মনস্থ করল। জিগরি দোস্তের পরামর্শে আলী নূর সেদিন সন্ধ্যাতেই ইয়ার দোস্তদের নিমন্ত্রণ করল। নূরের নির্দেশে পরিচারক পরিচারিকারা বাড়িটিকে সুন্দর করে সাজালো। প্রত্যেকটি কামরাকে সাজিয়ে গুছিয়ে এমন করে তোলা হলো যেন কোনো উৎসবের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা হতে না হতে ইয়ার দোস্তরা এক এক করে নূরের বৈঠকখানায় জড়ো হতে লাগলো। অনেক রাত্রি পর্যন্ত চলল নাচাগানা, হই হুল্লোড় আর খানাপিনা। জিন্দেগিকে আজ যেন সে নতুন করে উপভোগ করল। আলী নূর আগেকার সে হাসি আনন্দময় জীবন ফিরে পেল। এবার থেকে প্রায় প্রতি রাত্রি সে পালা করে সৌদাগর, ইয়ার দোস্ত ও আমির ওমরাদের নিমন্ত্রণ করে নিজের বাড়িতে আনতে লাগল। গভীর রাত্রি পর্যন্ত চলে খানাপিনা, নাচ গানা আর হই হুল্লোড়। আনিসের কিন্তু প্রথম থেকেই স্বামীর এসব কাজে আপত্তি ছিল। তার যুক্তি, আমির বাচ্চাদেরই এসব মানায়, তার পক্ষে অবশ্যই নয়। তাই এসব বন্ধ করতে পরামর্শ দিল। নইলে অচিরেই পথের ভিখারি বনে যেতে হবে, এরকম কথাও সে বলতে ভোলেনি। নূর কিন্তু তার কথা হেসে উড়িয়ে দেয়। সে বরং বলে, আমি উজিরের বেটা, এসব একটু একটু না করলে ইজ্জত থাকবে কেন? আর সমাজে মান ইজ্জতি যদি না থাকে তাহলে দুনিয়ায় থাকা আর না থাকা দুই সমান। আর আমির ওমরাদের হাতে রাখলে ব্যবসা বাণিজ্যে নিজেকে লিপ্ত করে আয় উপার্জন কোনো ব্যাপারই না। কিছুদিনের মধ্যেই তার বিবি আনিসের কথায় বাস্তব রূপ নিল। নূরের জেব ফাঁকা। ইয়ার দোস্তদের নিয়ে মজলিস বসানো তো দূরের কথা, তার এখন নিজের সংসারই অচল হয়ে পড়ল। কিন্তু ইয়ার দোস্তদের ঢেউ বন্ধ হলো না। তারা রোজ সন্ধ্যা হতে না হতেই তার বাড়ির বৈঠকখানায় এসে জড়ো হতে লাগলো। সে উপায়ন্তর না দেখে একদিন দোস্তদের কাছে নিজের আর্থিক পরিস্থিতির কথা বলে। পরামর্শ চাই কি করে অর্থ উপার্জন করে সংসারের দুরবস্থা ফেরাতে পারবে। নূরের দোস্তরা সবাই এ কথা সে কথা বলে কেটে পড়ে। ইয়ার দোস্তরা বিদায় নিলে তার বিবি আনিস সে ঘরে এলো। সে দরজার আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ সবই শুনছিল। এবার স্বামীর গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এখন আর ভেবে দিলকে কষ্ট দিয়ে লাভ কি? এ যে ঘটবে আমি তো আগেই বহুবার তোমাকে স্মরণ করিয়ে দিয়েছিলাম। দুনিয়ার নিয়মিত এই দুর্দিনে কোনো দোস্তকে কাছে পাবে না। এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব ৩৮, আলী-নূর ও আনিস অল জালিসের কিস্সা দ্বিতীয় ভাগ। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটি মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি নিজে শুনুন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।